সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইওর জব। আজকে আমরা ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল আরআরসি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার পেপার সলভের উপর। আজকে তার 17 নম্বর ভিডিও। এর আগে 16টা ক্লাস আমি আপলোড করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা দেখব 25শে আগস্ট 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেন। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে, টোটাল 20 থেকে 22খানা টপিক কভার করা আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো কোশ্চেনগুলো, তোমরা পরীক্ষার হলে অনেক বেশি বেনিফিট পাবে। আর এই টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইওর জব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। তোমরা চ্যানেলটি জয়েন করে নিও এবং ফ্রিতে পিডিএফ ডাউনলোড করবে। ও আরেকটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি। আচ্ছা, সরলীকরণ করতে বলেছে, এটা এটা আর এটা। দেখো, আচ্ছা এখানে নাও, এটা বোধহয় প্লাস হবে, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে ভুল করে, এটা প্লাস করে নাও। এবার দেখো শর্টকাটে কীভাবে করবো আমরা। দেখো লাস্টে প্লাস 6.25 আছে, আর এটা দেখো এটাকে মনে করো হচ্ছে এ আর এটাকে মনে করো বি। তাহলে দেখো একবার এ মাইনাস বি আছে, আরেকবার এ প্লাস বি আছে। এটা কিসের সূত্র? বীজগণিতে আমরা এটা জানি যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো, লাস্টে প্লাস 6.25 এ বি আছে, তাহলে আমার কি প্লাস 6.25 এ বি থেকে যাবে সবগুলো লাস্টে। কিন্তু এটাতে দেখো মাইনাস আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না, এটুকু আমরা শিওর। তারপরে দেখো এইটুকু পুরোটা একটা সূত্রের আন্ডারে চলে আসে, এই যে এখান থেকে এটুকু কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কি আমাদের 1.5 এ স্কোয়ার, এটার পুরোটার হোল স্কোয়ার হবে। প্রথমে এই 1.5কে করে নাও, এটাকে 15 মনে করো, 15-র স্কোয়ার কত হয়ে যায়? 225। এবার এক ঘর আগে বিন্দু আছে, দুটো আমরা গুণ করছি মানে দু ঘর আগে বিন্দু আসবে। 2.25 আর এ স্কোয়ার আর এ স্কোয়ার এটা গুণ করলে হয়ে যাবে A4। তাই দেখো 2.25 A4 কার কার আছে? আচ্ছা এটাতে আছে, এটাতে আছে, এটা তো আমার অলরেডি বাদ। আর এই দেখো অপশান এও আমাদের এলিমিনেট হয়ে গেল, কারণ এটাতে 2.5 আছে, 2.25 লাগবে। এইটুকু ক্লিয়ার। এবার দেখো মাইনাস থাকবে, মাইনাস দিলাম। তারপরে 2.5, এটা তো আমাদের বি, তাহলে এটাকে তুমি 25 ধরে নাও। 25 আর 25 গুণ করলে কত হয়ে যাবে? 625। তাহলে পয়েন্ট ক ঘর হবে? আমার দু ঘর আগে পয়েন্ট হবে। আর বি স্কোয়ার গুণ করলে B4, তাহলে 6.25 B4, 6.25 B4, এটা 6.5 B4, তাহলে এটাও হচ্ছে না, এটা তো আমাদের আগে থেকেই বাদ। তাহলে একমাত্র অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে, মুন্নার একটি ট্রাভেল কোম্পানির কাছে 3টি 4 সিটের গাড়ি এবং 2টি 8 সিটের ম্যাক্সি ক্যাব আছে। প্রতিটি যাত্রীর রাউন্ড ট্রিপের ভাড়া, আচ্ছা এখানে একটু না ভাষার গণ্ডগোল আছে, প্রতিটি যাত্রীর কেটে দাও, প্রতিটি রাউন্ড ট্রিপের ভাড়া, এরপর একটা কমা দাও। আর গাড়ির ক্ষেত্রে এর আগে এই যে 4 সিটের গাড়ি আছে এটা হবে, ঠিক আছে, 4 সিটের। আচ্ছা এটুকু এবার ভালো করে বুঝতে পারবে যে প্রতিটি রাউন্ড ট্রিপের ভাড়া 4 সিটের গাড়ির ক্ষেত্রে 25 টাকা এবং ম্যাক্সি ক্যাবের ক্ষেত্রে 20 টাকা। আসনের গড় দখল 100%। তাহলে এক রাউন্ড ট্রিপে প্রতিটা গাড়ির গড় আয় কত? কী কী আছে? একটা আছে 4 সিটের গাড়ি, এটা মনে করো 4 সিটের গাড়ি, কতগুলো আছে? 3টে। আর এটা মনে করো 8 সিটের গাড়ি, ছোটো বড়ো হয়ে গেল, অ্যাডজাস্ট করো। এটা আছে দুটো, 3টে 4 সিটারের গাড়ি আর দুটো আছে 8 সিটারের গাড়ি। এবার দেখো বলেছে যে এক একজন যাত্রীর ক্ষেত্রে ভাড়া হচ্ছে 25 টাকা করে। এই যে 3 সিটের যে গাড়িটা, এটার ভাড়া কত করে? আমার 25 টাকা করে এক একটা সিটের জন্য। টোটাল কটা সিট আছে? 4টে সিট আছে। আর টোটাল কতগুলো গাড়ি আছে? এরকম 3টে গাড়ি, তাহলে ইন্টু 3 করে দিলাম। 4 25 100 ইজিক্যাল টু কত হয়ে যাবে? 300 টাকা টোটাল। তাহলে টোটাল আমার কত আয় করে দিচ্ছে? 300 টাকা আয় করে দিচ্ছে 3টে গাড়ি মিলে। হ্যাঁ 3টে গাড়ি মিলে 300 টাকা আয় করছে। আবার এদিকে গাড়ির সংখ্যা যেটাই আছে দুটো, অর্থাৎ যেটা 8 সিটের ম্যাক্সি ক্যাব, তার ভাড়া হচ্ছে 20 টাকা করে। আমার কতগুলো আছে সিট? 8টা সিট আছে। গাড়ি কতগুলো আছে? দুটো। তাহলে টোটাল এর যে ভাড়া, যে এ যে আমাদের ইনকাম করে দেয় কত? 8 দোকানে 16, 16 দোকানে 32, 320 টাকা। তাহলে আমার টোটাল ইনকাম কত? 300 আর 320, অর্থাৎ 620 টাকা টোটাল ইনকাম। টোটাল গাড়ি কতগুলো আছে? আমার 5টা গাড়ি আছে। বলেছে প্রতিটা গাড়ির গড় আয়, তাহলে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, হয়ে যাবে কত? 124 টাকা। তাহলে প্রতিটা গাড়ির গড় আয় কত করে? আমার 124 টাকা করে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে, একটি আলমারির বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তবে মুনাফা 3 গুণ হয়।
তাহলে মুনাফার শতকরা হার কত? এটা কিন্তু একটা 5 স্টার কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। তো তোমাদেরকে আমি ধৈর্য ধরে, মানে তোমরা ধৈর্য ধরে আগে বোঝো যে কীভাবে করতে হবে। আমি খুব ধীরে ধীরে এবং শর্টকাটে বলছি কীভাবে করতে পারবে খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। বলেছে যদি একটা আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা 3 গুণ হয়, তাহলে মুনাফার শতকরা হার কত? মনে করো একটা আলমারির বিক্রয় মূল্য ছিল হচ্ছে আমার সিপি টাকা, সরি ক্রয় মূল্য ছিল সিপি টাকা, আর বিক্রয় মূল্য কত হয়ে যাবে আমার এসপি টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য ছিল সিপি টাকা আর বিক্রয় মূল্য হয়েছে কত আমার এসপি টাকা, তাহলে এখান থেকে প্রফিট কত হবে আমার পি টাকা। বুঝে দিচ্ছি প্রফিট কী করে পি টাকা হচ্ছে। আচ্ছা, আমাদের যখন মনে করো আমি 100 টাকায় কিনলাম, ঠিক আছে? 100 টাকায় কেনার পরে যখন আমি সেটাকে 1 টাকাতেও বেশি বেচবো, অর্থাৎ 101 টাকাতেও বেশি বেচি, তাহলে এটা কি আমাদের সিপি আর এটা কি আমাদের এসপি, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। এবার আমাদের প্রফিট কোনটা? সেলিং প্রাইস থেকে যখন আমরা সিপি বা কস্ট প্রাইসকে বাদ দেবো তখনই তো আমাদের প্রফিট হবে। সেলিং প্রাইস থেকে যখন আমরা কস্ট প্রাইস বাদ দেবো তখন কি আমাদের প্রফিট হবে। তার মানে সেলিং প্রাইস সবসময় কী হয়ে যাবে, বেশি হয়, আর কস্ট প্রাইস কী হবে, সবসময় কম হয়, ঠিক আছে? এবার কখনও যদি কস্ট প্রাইস কম হয়ে যায় আর সেলিং প্রাইস বেড়ে যায়, সরি কখনও যদি সেলিং প্রাইস বেড়ে যায় আর কস্ট প্রাইস যদি কমে যায় তাহলে তো সেটা প্রফিট পাবো। কিন্তু কখনও যদি সেলিং প্রাইস তোমার হচ্ছে কম হয়ে যাচ্ছে আর কস্ট প্রাইস বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লস হয়, ঠিক আছে? আমাদের কেনা দামের থেকে সিম্পলি তো এইভাবে বুঝতে পারবে যে কেনা দামের থেকে যদি আমাদের বেচা দাম বেশি হয়ে যায়, আমরা যদি বেশি দামে বেচি তাহলে আমাদের লাভ হবে, আর কেনা দামের থেকে যদি আমরা কম দামে বেচি তাহলে আমাদের লস হবে। এটুকু ক্লিয়ার? তাহলে বলেছিল কি যে একটি আলমারির বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, তাহলে এই যে এসপি ছিল সেটাকে আমি কি করে দেবো, এবার দ্বিগুণ করে দেবো, অর্থাৎ 2SP করে দিলাম। বলেছে মুনাফা 3 গুণ হয়। দেখো কস্ট প্রাইসের থেকে তো আমাদের সেলিং প্রাইসটা বেশি হলে তবে না আমাদের মুনাফা হবে, তাহলে এখানে যে মুনাফাটা সেটা কত হবে বলেছে 3 গুণ। আগে কত ছিল আমাদের মুনাফা বা লাভ পি টাকা, তাহলে এবার কয়েক টাকা হয়ে যাবে আমাদের 3P টাকা। বোঝা গেল? 3 গুণ করতে বলেছে, 3 গুণ করলাম আমরা। এবার একটা সিম্পল জিনিস বোঝো, প্রফিট কখন হয় আমাদের, যখন আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বাদ দেবো তখন কী হবে, আমাদের প্রফিট হবে। বোঝা গেছে? আবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যে প্রফিট সেটা কত আমাদের বিক্রয় মূল্য কত ছিল 2SP, বিক্রয় মূল্য কত ছিল 2SP, তার থেকে যদি আমরা সিপি বাদ দিই তবে কী পাবো আমরা, প্রফিট পাবো, সেটা কত 3P। এটাই তো পাচ্ছি আমরা প্রফিট। বলেছিল কি 3 গুণা মুনাফা হয়, 3 গুণা মুনাফা লিখেছি। এবার দেখো 2SP মাইনাস সিপি সমান আমি বলতে পারি 3 ইন্টু পি, মানে কি প্রফিট, প্রফিট কত ছিল আমাদের এসপি মাইনাস সিপি, এটাই তো প্রফিট। তাহলে পি এর জায়গায় আমি এই মানটা লিখে দেবো এসপি মাইনাস সিপি, তাহলে 2SP মাইনাস সিপি সমান 3SP মাইনাস 3CP। এবার দেখো এপাশে 2SP আছে আর এপাশে 3SP আছে, তাহলে এপাশে যদি 3SP চলে আসে মাইনাস হবে, আর মাইনাস হয়ে গেলে কী হয়ে যাবে, একটা SP পড়ে থাকবে, অর্থাৎ মাইনাস SP। কী হবে, মাইনাস SP, আর ওদিকে মাইনাস 3CP, আর এদিক থেকে একটা সিপি ওদিকে যাবে, তাহলে কী পড়ে থাকবে আমার মাইনাস 2CP। মাইনাস মাইনাস কেটে দিলাম। এবার এদিকে দেখো সিপিকে কী করবো, আমি এসপি নিচে নিয়ে আসবো, তাহলে SP বাই সিপি সমান আমি কী বলতে পারি 2/1। বোঝা গেল? 2 এর নিচে কিছু নেই মানে কি 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি দেখো সেলিং প্রাইস আমার 2 টাকা, কস্ট প্রাইস বা কেনা দাম আমার 1 টাকা, তাহলে আমার লাভ কত, তাহলে আমাদের প্রফিট কত, 1 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপরে 1 টাকা প্রফিট হচ্ছে আমার, প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে ক্রয় মূল্য কত আমাদের 1 টাকা। পার্সেন্টেজ বের করতে বলেছে, 100 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে গেল আমাদের 100%, প্রফিট পার্সেন্টেজ 100%। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে একটি চতুর্ভুজের কোণ সমূহের অনুপাত 2, 5, 7, 10, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কোণের পার্থক্য কত ডিগ্রি। দেখো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে 2, 5, 7 আর 2:5:7:10 সমান সমান কত হয়ে গেল এখানে। আচ্ছা 10 আর 7 17, 17 আর 2 19, 19 আর 5 কত হয়ে যাবে 24। 24 মান কত বলতে পারি আমি 360 ডিগ্রি, তাহলে 1 মান কত হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি করে। বলেছে সবথেকে বড় এবং সবথেকে ছোট কোণের পার্থক্য কত ডিগ্রি, সবথেকে বড় কত আমাদের
15 ইন্টু 10 অর্থাৎ 150 ডিগ্রি, আর সবথেকে ছোটো কত হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি। এদের যে পার্থক্য কত আমাদের 120 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে 120 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, একটা কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। 5 দাগের কোশ্চেন, 10% বার্ষিক সরল সুদের হারে কোনো অর্থ কত বছরের দ্বিগুণ হবে? 10% বার্ষিক সরল সুদের হারে কোনো অর্থ কত বছরের দ্বিগুণ হবে? এসআই বা সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। এর সূত্র কি আমরা কি জানি? PRT/100। আমি মনে করি আমার আসল হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 100 টাকার 10% হার অর্থাৎ 10/100। আমাকে সময় বের করতে বলেছে কত বছর, আমি জানি না, সেটা এক্স। সরল সুদ কত বলেছে আমাদের? দ্বিগুণ হয়ে যাবে, মানে কি সুদে আসলে টাকাটা কী হবে আমার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 100 টাকার দ্বিগুণ কত? 200 টাকা। তাহলে বলতে পারি যে 100 টাকা যদি আমার আসল হয়, তাহলে সুদে আসলে কত হয়ে যাবে? 200 টাকা। দেখো এই 200 টাকার মধ্যে তো আমার 100 টাকা কি আমার আসল, তাহলে সুদ কত আমার 100 টাকা। 100 টাকার মধ্যে 200 টাকার মধ্যে যদি 100 আমার আসল হয়, তাহলে সুদ কত টাকা হয়ে যাবে? আমার 100 টাকা হয়ে যাবে। তাহলে তো এখানে আমি আসল কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে এখান থেকে আমাদের সুদ কত হয়ে যাবে? 100 টাকা। এই 100 কাট, আর 0 কেটে দিলাম, তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার? 10 বছর। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে, রাজ এবং তার বোনের গড় বয়স 8 বছর। রাজের বয়স যদি 10 বছর হয়, তাহলে তার বোনের বয়স কত? দুজনের গড় বয়স 8 বছর, তাহলে টোটাল বয়স কত হয়ে যাবে আমার? 16 বছর। রাজের বয়স 6 বছর, রাজের বয়স 10 বছর, তাহলে তার বোনের বয়স কত পড়ে থাকবে? আর 6 বছর। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন বলেছে, 4টি মৌলিক সংখ্যা ক্রমবর্ধমান দেওয়া আছে। প্রথম 3টির গুণফল 1771 এবং শেষ দুটি সংখ্যার যোগফল 82। বলেছে শেষ দুটি সংখ্যার গুণফল কত হবে? কোশ্চেনটা তোমরা এখানে পজ করো, 2 মিনিট টাইম নাও এবং নিজেরা চেষ্টা করো আগে, তারপরে যদি না হয় তখন সলিউশনটা দেখো। এটা খুবই ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো, যদি এখানে মৌলিক সংখ্যা না দিয়ে নর্মালি তোমাদের পরপর সংখ্যা দিয়ে দিত, তাহলে আমরা ধরে নিতে পারতাম একটা সংখ্যা এক্স, পরেরগুলো x+1 x+2 এরকম করে হয়। কিন্তু বলেছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে আমরা ধরতে পারি না কোনো মতেই, কারণ মৌলিক সংখ্যাগুলো একদম ফিক্সড হয়। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা ধরে নেব যে 4টি ক্রমবর্ধমান মৌলিক সংখ্যা আমাদের এ বি সি ডি। দেখো, আমি কিন্তু এরকম ধরতে পারি যে একটা সংখ্যা এক্স হলে অপরটা আমাদের x+1 হবে, তারপরটা x+2 হবে, এরকম ধরতে পারি না। আমি 4টে মৌলিক সংখ্যা 4 রকম হয়, সেজন্য আমি 4টে মৌলিক সংখ্যা 4 রকমভাবে ধরেছি, এ বি সি ডি। এবার বলেছে প্রথম 3টির গুণফল কত আমাদের? 1771, 1771। এবার দেখো বলেছে যেহেতু এই 3টে মৌলিক সংখ্যা, তাহলে আমি বের করতেই পারি এখান থেকে যে 1771 কত কত দিয়ে ভাগ যায়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি বিভাজ্যতার নিয়ম পড়ে থাকো, তাহলে দেখবা দুটো সেম সংখ্যা আছে, মানে দুটো করে ডিজিট সেম আছে। অল্টারনেট করে যদি আমি অল্টারনেট করে এটা এবং এটা যোগ করি, 7 আর 1 কত হয়ে যায়? 8। আর এদিকে 7 আর 1 কত হয়ে যাবে? 8। তাহলে 8-এর থেকে 8 বিয়োগ করলে কী হয়ে যাবে আমার? 0। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি জানো? এইটাই, যতগুলো ডিজিট দেওয়া থাকবে আমি অল্টারনেট করে একটা অন্তর অন্তর একটা করে নেব, নিয়ে যোগ করব তাদের। যোগ করার পরে দুটো থেকে বিয়োগ করে দেবো। যেমন ধরো 1771 আছে, আমি কি করব? একটা নেব, পরেরটা নেব না, আবার পরেরটা নেব, এই দুটো নিলাম আর এই দুটো নেব, নিয়ে এদের দুজনে যোগ করলে 8 হয়, আবার এদের দুজনে যোগ করলেও 8 হয়। তাহলে 8-এর থেকে 8 বাদ দিলে কত হবে আমার? 0। অথবা এই বিয়োগফল তোমার হয় 0 হতে হবে, অথবা 11 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা হতে হবে, তাহলেই টোটাল সংখ্যাটা আমার 11 দিয়ে ভাগ চলে যাবে। বোঝাতে পারলাম? এবার দেখো, তাহলে যেহেতু এটা 0 আসছে, তার মানে আমার 11 দিয়ে ভাগ যাবে। কী হবে আমার? 11 দিয়ে ভাগ দিলে 11কে 11 থাকে আমার 6, 6 11 66 থাকে কত আমার? 1 11কে 11, 161। একটা সংখ্যা পেয়েছি আমি 11 দিয়ে ভাগ করে 11 হয়েছে, মানে 11 দিয়ে ভাগ করতে পেরেছি আমি, তাহলে একটা সংখ্যা কত হবে আমার? 11 হবে। আর হয়েছে কত? 161। এবার দেখতে হবে আমি 161 কত দিয়ে ভাগ করতে পারি। দেখো 161কে ভাগ করা যায় তোমার 7 দিয়ে। 7 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 7 দুগুণে 14, হাতে আমার হাতে 2, 3 7 21, 23। বোঝা গেল? তাহলে সংখ্যাগুলো আমার 11, 7 এবং 23 হবে। এটুকু বোঝা গেছে? সংখ্যাগুলো কী হবে আমার? 11, 7 এবং 23। এবার কী বলেছিল এখানে? দেখো ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মানে কি? ছোটো থেকে বড়। তাহলে সংখ্যাগুলো আমাকে আমার এরকম নিতে হবে, 7 × 11 × 23। এই যে আমি 3টে সংখ্যা পেয়ে গেছি, এ বি সি। এবার কি বলেছিল? সেই দুটি সংখ্যার যোগফল। সেই দুটি সংখ্যা কী কী ছিল? সি আর ডি।
তাহলে সি প্লাস ডি সমান সমান কত 82, তাই বলা আছে। সি এর মান আমরা জানি 23, তাহলে প্লাস ডি সমান সমান 82, তাহলে ডি সমান সমান কী হবে 23 বিয়োগ হবে 3 আর কত হলে 12, 9 হাতে 1, 2 রাখে 3 অর্থাৎ 5। তাহলে ডি এর মানও আমি পেয়ে গেলাম। ডি এর মান কত আমাদের 59। আমার কাছে কি বলেছে যে সেই দুটি সংখ্যার গুণফল কত, অর্থাৎ 59 ইন্টু 23 গুণ করতে বলেছে। 3 নং 27, লাস্টের 7 হবে, সবগুলো 7 দিয়ে দিয়েছে। তার মানে চাইছে যে তুমি পুরোটা গুণ করো এবং তোমার সময় নষ্ট করো। আলটিমেটলি আর কিছু করার নেই, সময় আমার নষ্ট করতেই হবে। তাহলে 3 নং 27-এর 7 হাতে 2, 3 5 15 আর 2 17, আর 59 দুগুণে 18 8 হাতে আমার 1, 5 10 11 118, 7 গেল 15 গেল হাতে 1 3, 1357, অপশান নাম্বার এ। বোঝা গেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলেছে এটাকে রূপান্তর ভগ্নাংশে পরিণত করো। সম্ভবত পুরোটার মাথায় তোমার বার হবে, ঠিক আছে, পুরোটার মাথায় তোমার বার হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা করি, বার ভাগ করার নিয়ম কি, যে সংখ্যাটা টোটাল লেখা আছে পুরো সংখ্যাটা লিখে দেবো, 236 পুরো সংখ্যাটা আমরা লিখে দেবো। আচ্ছা, সম্ভবত কোথাও একটু গরমিল হচ্ছে, পুরোটার মাথায় বার হবে না, ঠিক আছে, এটা শুধুমাত্র 36-এর মাথায় বার। টাইপ করার সময় তো মাথায় বার দেওয়া সম্ভব নয়, সেই জন্য একটু গরমিল হয়ে গেছে, 36-এর মাথায় বার হবে। এবার দেখো, তাহলে এটা লেখার নিয়ম কি, প্রথমে কি লিখতে হবে, পুরো যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখে দেবো 236, এরপরে যেটুকুর মাথায় বার নেই তাকে মাইনাস করব, তাহলে মাইনাস কী হয়ে যাবে আমার 2, আর নিচে কি আসে, নিচে কি আসবে, নিচে আসবে যে কটার মাথায় বার, দেখো দুটোর মাথায় বার আছে তাই দুটো আমার 9 আসবে, যে কটার মাথায় বার নেই সে কটা আমার 0 আসবে। বোঝা গেছে? এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি 234/990, এটাকে আমরা কাটাকাটি করব, 5 আর 4 নয়, 3 দিয়ে কাটে, 3 সাথে 21, সাথে আমাদের কত 2, 3 8 24, 78/330। এটাকে যদি আমরা আবার কাটি, কত দিয়ে কাটবে, 6 দিয়ে কাটে, 6 13 78, আর এটা হয়ে যাবে 5 ছক 30, 5 ছক 30, 13/55। সঠিক উত্তর কত হবে আমাদের, অপশান সি 13/55। বোঝা গেছে? নেক্সট বলেছে নিচের কোনটি একটা দ্বিঘাত সমীকরণ যার মূল হচ্ছে -2 এবং 4। দেখো মূল মানে কি, আমরা কী ধরবো, একটা আলফা ধরে নেবো আর একটা বিটা ধরে নেবো। এবার হচ্ছে দ্বিঘাত সমীকরণ তৈরির স্ট্রাকচার কী হয়, তোমাদের আমি বহুবার বলেছি যে দ্বিঘাত সমীকরণ কীভাবে তৈরি হয়, x² মাইনাস মূলদয়ের যোগফল, ঠিক আছে, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান সমান 0 হয়। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তৈরির একটা স্ট্রাকচার। আচ্ছা, এখান থেকে সব কিছুই আমরা জানি, x² মধ্যে x² থাকলো মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে বসিয়ে দেবো এখানে -2 প্লাস 4 ইন্টু এক্স প্লাস -2 ইন্টু 4 সমান সমান 0, তাহলে x², এই দেখো -2 আর +4 কত হয়ে যায়, +2 হয়ে যায়, তাহলে +2 বাইরে আসলে কী হয়ে যাবে -2x, আর এই দেখো 8 কী হয়ে যাবে, প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কী হয়ে যাবে, দেখো 4 দুগুণে কত হয় 8, -8, তাহলে প্লাস মাইনাসে -8 সমান সমান 0। অপশানের মধ্যে একটাতেও নেই, কিছুই করে নেই, এখানে দেখো সব রাশিগুলোকে 3 দিয়ে গুণ করা আছে, তাহলে এই 3 দিয়ে গুণ করলে 3x² মাইনাস 6x মাইনাস 24 সমান সমান 0, জাস্ট 3 দিয়ে গুণ করে দাও, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, সরল করতে বলেছে, লাস্টে ভাগ 24, দেখো 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে 1, এখানে কত হয়ে যাবে 1, আর 1 + 1 কত হয়ে গেল 2, 2 4-এর সাথে গুণ করলে 8, তাহলে আলটিমেটলি আমার দাঁড়ালো কি -48 ভাগ 8 ভাগ কত হয়ে যাবে 24। বোঝা গেছে? এটাকে লিখলে 48 ভাগ কত হয়ে যাবে 8, 8 নিচে গেল, আর এটা যে ভাগ আছে আমি যদি গুণ লিখে দিই তাহলে কি উল্টে যাবে, অর্থাৎ 1/24, 6 8 48, এখানে মাইনাস আছে একটা, আর এটা দিয়ে কাটলে 4 ছক 24, অর্থাৎ আলটিমেটলি কী দাঁড়ালো আমাদের 1/4, ঠিক আছে, 1/4 একদম ভুল, এই মাইনাসটা কোথায় যাবে, মাইনাসটা কি বাড়ি নিয়ে যাব, তাহলে আগে মাইনাস দিয়ে দাও, -1/4। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন জোড়া সংখ্যাটি পরস্পর সহমৌলিক। দেখো সহমৌলিক হতে গেলে কি আমাদের গসাগু কী হতে হবে, সবসময় 1 হতে হবে, 1 ছাড়া অন্য কোনো গসাগু হলে সেই সংখ্যা জোড়াকে আমি সহমৌলিক বলতে পারি না। এবার দেখো আরেকটা কথা বলে দিই, সংখ্যা মৌলিক থাক আর যৌগিক থাক, তোমার জোড় সংখ্যা থাক আর বিজোড় সংখ্যা থাক, সহমৌলিক হতে গেলে আমার নিয়ম একটাই,
আমার গসাগু কত হতে হবে? একমাত্র এক। মনে করো একটা সংখ্যা আছে 3 আর একটা সংখ্যা আছে আমার কত? 6। এদের গসাগু কত? এদের গসাগু দেখো 3, তাহলে এরা এরা কি আমার সহমৌলিক হবে? হবে না। আর একটা সংখ্যা আছে মনে করো 14 আর আছে কত? 17। এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 1। 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ করতে পারবে না। আবার অথচ দেখো 14 হচ্ছে তোমার যৌগিক সংখ্যা। 17 মৌলিক হতে পারে, কিন্তু 14 কি যৌগিক সংখ্যা বা জোড় সংখ্যা? তাহলে এদের গসাগু কত? 1 হয়ে গেল। যখন দেখবে গসাগু 1, তখন আমি এদেরকে কি বলতে পারবো? যে এরা সহমৌলিক বা কোপ্রাইম। এবার কি করবে? এবার গিয়ে চেক করবে জাস্ট। 17 এবং 23 এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 1। 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। 14 এবং 21 এদেরকে 7 দিয়ে ভাগ করা যায়। 12 এবং 24 এদের গসাগু হয়ে যাবে হচ্ছে 4, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করা যায়। 15 এবং 25 এদের গসাগু কত? 5। তাহলে একমাত্র সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কারণ এদের গসাগু কত? শুধুমাত্র 1, আর 1 হলেই সংখ্যাজোড়া পরস্পর সহমৌলিক। নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যার পার্থক্য 42 এবং তাদের অনুপাত 5:3, ছোট সংখ্যাটি কত? এখানে যে অনুপাতের যে ডিফারেন্স বা পার্থক্য সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে আমার 2। 2 মানে আমি বলতে পারি 42। তাহলে আমার জানতে চেয়েছে 3 মানে কত, মানে ছোট সংখ্যাটি কত? 1 মানে কত হয়ে যাবে আমার? 21। 3 মানে কত হয়ে যাবে? 3 অক্ষে 3, 3 দুগুণি 6, অর্থাৎ 63। ছোট সংখ্যাটি হয়ে যাবে আমার 63। বোঝা গেছে? একটি নিয়মিত বহুভুজের সব অভ্যন্তরীণ কোণের সমষ্টি এবং একটি বাহ্যিক কোণের অনুপাত 24:1, তাহলে তার বাহুর সংখ্যা নির্ণয় করো। ভালো করে বুঝে বলেছে সব অভ্যন্তরীণ কোণের সমষ্টি বা অন্তঃকোণের সমষ্টি, আর একটি বাহ্যিক কোণের অনুপাত বা একটি বহিক কোণের অনুপাত, সেটা কত দেওয়া আছে আমাদের? 24:1। তাহলে তার বাহুর সংখ্যা কত হবে? দেখো অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? বহুভুজের অন্তঃকোণের সমষ্টি n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। আর বহিকোণ, আমরা একটা বহিকোণ মানে কত জানি আমরা? বহিকোণ হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে আমার বাহুর সংখ্যা বা n। বোঝা গেছে? আমাদেরকে এই n এর মানই বের করতে বলেছে। আর এদের যে অনুপাত সেটা কত দেওয়া আছে? 24:1। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই কত হচ্ছে আমাদের? 360 ডিগ্রি বাই n সমান সমান অনুপাত কত দেওয়া আছে? উপরেরটার অনুপাত কত? 24, আর নিচেরটার অনুপাত কত? 1। তাহলে কাটাকাটি করলে এটা দিয়ে এটা কাটলে কত হয়ে যাবে? 2। কত হয়ে গেল আমার? 2 হয়ে গেল। আর n এখান থেকে ওপাশে গেলে দেখো n তো নিচে আছে, নিচে পাল্টিকে উপরে চলে যাবে, তাহলে n-2 ইন্টু কী হয়ে যাবে? n হয়ে যাবে, ঠিক আছে? আর সমান সমান 24 দুগুণে 48। 24 দুগুণে কী হয়ে গেলো? 48 হয়ে গেল। এবার এখান থেকে আমার বের করতে হবে যে দেখো n এর সাথে n গুণ করলে কী হবে? n স্কোয়ার হয়ে যাবে। এটা যদি আমরা গুণ করি, n স্কোয়ার মাইনাস 2n সমান সমান 48, n স্কোয়ার মাইনাস 2n মাইনাস 48 সমান সমান 0। এখানে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশান চলে এসেছে। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশান সলভ করব, তারপরে আমাদের অ্যান্সার আসবে। তা এতটা যদি আমরা না করি তাহলে আমরা শর্টকাটে কীভাবে করতে পারি? দেখো 48কে ভাঙবে এমন সংখ্যা দিয়ে ভাঙবে যাদের হচ্ছে আমার ডিফারেন্স কত? 2। দেখো একটা সংখ্যা n আর একটা সংখ্যা কত? n-2। একটা সংখ্যা কত দেওয়া আছে? n, আর একটা সংখ্যা n-2। আবার এদের গুণ করলে কত হয়ে যাবে আমার? 48। তাহলে এমন কোন দুটো সংখ্যাকে ভাঙা যায় যাতে 48 হয় গুণ করলে, আবার এদের ডিফারেন্স 2। তাহলে দেখো একটা সংখ্যা হয়ে যাবে 6 আর একটা সংখ্যা হয়ে যাবে কত? 8। ঠিক আছে, এনকে যদি আমি 8 ধরি তাহলে 8 - 2 সমান কত হয়ে গেল? 6। গুণ করলে কত হয়ে যায়? 48। গুণ করলে কত হয়ে যাবে আমার? 48। তাহলে আমি n এর মান কত বলতে পারি? n এর মান আমি বলতে পারি কত? 8, কারণ আমি কি n এর মান তো 8ই ধরেছি না। তাহলে n সমান কী হয়ে গেল? 8। 8 মানে কি? আমাদের বাহুর সংখ্যা। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। সরল করতে বলেছে 1 + tan স্কোয়ার থিটা ইন্টু 1 - sin থিটা ইন্টু 1 + sin থিটা সমান কত হয়ে যাবে? অপশান হবে 1। আচ্ছা দেখো, এই অঙ্কটা করতে গেলে ছোট্ট কটা থিওরি জেনে নাও। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়ে যায়। আবার cos স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা। এই sin স্কোয়ার থিটাটাই পাশে চলে গেল, ঠিক আছে? sec স্কোয়ার থিটা মাইনাস
ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইটুকু জানলে আপাতত তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো এখানে কী লেখা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে আমরা কী লিখতে পারি? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটাকে আমরা কী লিখতে পারি? সেক স্কোয়ার থিটা ইন্টু, এবার দেখো 1 মাইনাস সাইন একবার আর 1 প্লাস সাইন একবার, তাহলে এটা এ মাইনাস বি একবার আর এ প্লাস বি একবারের মতো হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী হয়ে যাবে? এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এই পুরোটা থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা এর মান হয়ে যায় সবসময় 1, ঠিক আছে? সেক স্কোয়ার থিটা আর কসেক স্কোয়ার থিটার মান হয়ে যায় কত? 1। কেন 1 হয়ে যায় ছোট্ট করে একটু দেখিয়ে দিই। দেখো সেক কস মানে কি, দেখো সাইন মানে, এটা লিখেই দিই কাজে লাগবে, সাইন মানে লম্ব বাই ভূমি, কস মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, ফ্লোতে ভুল লিখে দিলাম, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আর এদিকের কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর একটা বাকি থাকলো সেটা কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, বোঝা গেছে? এবার দেখো সাইনের উল্টো কী হয়ে যায়? কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হয়ে যায় হচ্ছে আমার সেক, এটাও হয়ে যাবে উল্টে যাবে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের উল্টো কী হয়ে যাবে? কটও উল্টে যাবে ভূমি বাই লম্ব, বোঝা গেছে? এবার দেখো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। সেক স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, যে অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার ইন্টু এদিকে কি পড়ে আছে আমার? কস স্কোয়ার থিটা। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজ কেটে গেল, ভূমি কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার কী পড়ে আছে? 1 পড়ে আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ 1। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, 15 দাগের কোশ্চেন কী বলেছে? যদি এ সমান সমান 2 হয় তাহলে 4a প্লাস 7, 11a প্লাস 3 এবং 6a এর চতুর্থ আনুপাতিক রাশি নির্ণয় করো। দেখো চতুর্থ আনুপাতিক রাশি কোনটা? a:b, c:d। এই ডিকে বলা হয় ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে? ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ আনুপাতিক। আবার a:b, b:c, এই সিকে বলা হয় থার্ড প্রপোর্শনাল। আর এটা করার নিয়ম আমি তোমাদেরকে কী বলেছিলাম? যে কাছেরটা গুণ করবে আর দূরেরটা গুণ করবে, গুণ করলে কী হয়ে যাবে? আমার সমান হয় সবসময়। এবার দেখো এর মান 2 দিয়ে দিয়েছে, তাহলে সব জায়গায় এর মান আমার 2 লিখে দাও। তাহলে 4 দুগুণে 28 সাথে কত হয়ে গেল? 15, 11 দুগুণে 22 আর 3 কত হয়ে গেল? 25, 6 দুগুণে কত হয়ে গেল? 12, চতুর্থটা বের করতে বলছে, অর্থাৎ আমি এক্স ধরে নেব। কী বলেছিলাম আমি? যে দূরেরটা গুণ আর কাছেরটা গুণ, অর্থাৎ 15 ইন্টু এক্স সমান বলতে পারি আমি 25 ইন্টু 12। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 25 ইন্টু 12 বাই নিচে কত হবে? 15। আচ্ছা 3 দিয়ে কাটলে এটা হবে 4, 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5, 4 5 20। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতিক কত হয়ে যাবে? 20, অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত তথ্য অনুযায়ী মোডাল শ্রেণীর নিম্ন সীমার দ্বিগুণ কত? প্রদত্ত এই যে ছকটা দেওয়া আছে এর মোডাল শ্রেণী তার নিম্ন সীমার দ্বিগুণ কত? মোডাল শ্রেণী মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের এর মধ্যে হচ্ছে মোড কোনটায় আছে, সেই মোড যেটা আছে এর মধ্যে মোড যেটা তার যে তোমাদের শ্রেণী দেওয়া আছে, ঠিক আছে? এইগুলোকে শ্রেণী বলে, শ্রেণী বা ক্লাস লিমিট বলা হয় এগুলোকে, ঠিক আছে? শ্রেণী বা ক্লাস লিমিট। এই ক্লাস লিমিটের লোয়ার লিমিট বা নিম্ন সীমা তার দ্বিগুণ বের করতে বলেছে। এবার সবার আগে জানতে হবে মোড কোনটা। মোড মানে অ্যাকচুয়ালি সবথেকে বেশি সংখ্যক যেটা আছে সেটাকে মোড বলা হয়, ঠিক আছে? সবথেকে বেশি সংখ্যক যেটা আছে সেটাকে কি বলি আমরা? মোড বলি। এবার দেখো এখানে মনে করো 100 থেকে 110 নাম্বার, 100 থেকে 110 নাম্বার পেয়েছে কতজন? 12 জন।
110 থেকে 120 নম্বর পেয়েছে 15 জন। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি যে কতবার করে এসেছে। তাহলে 110 থেকে 120-র মধ্যে কতজন আছে? 15 জন আছে। 120 থেকে 130-এর মধ্যে কতজন আছে? 32 জন। 130 থেকে 140-এর মধ্যে কতজন আছে? 34 জন। আর 140 থেকে 150-এর মধ্যে কতজন আছে? 22 জন। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে মোড মানে হচ্ছে সবথেকে বেশি সংখ্যক বার যে আছে। তাহলে এখানে তুমি দেখো 34ই সবথেকে বড় বা সবথেকে বেশি বার আছে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের মোড। মোডের বলেছিল তোমার হচ্ছে ক্লাস লিমিট। ক্লাস লিমিট কত? 130 থেকে 140। এটা হচ্ছে মোডের ক্লাস লিমিট। এবার হচ্ছে বলেছে মোডের যে ক্লাস লিমিট তার নিম্ন সীমা। এই নিচেরটাকে বা আগেরটাকে বলা হয় নিম্ন সীমা, লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় উচ্চ সীমা। তাহলে লোয়ার লিমিট কত আমাদের? 130, এর দ্বিগুণ করতে বলেছে অর্থাৎ 260। সঠিক আনসার কত হবে আমাদের? 260 হয়ে গেছে। নেক্সট, আচ্ছা, আবার সেই তৃতীয় আনুপাতিক রাশি বের করতে বলেছে যে 18 এবং 54। 18:54 54:x। এটা অন্য রকম দেখাচ্ছে, তোমরা অন্য কিছু ভেবে বসবে। ঠিক আছে, কি বলেছিলাম? কাছেরটা গুণ আর দূরেরটা গুণ। তাহলে 18x = 54 × 54, আর x এর মান কি হয়ে যাবে? 54 × 54/18। এটা কাটলে 3, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 আর 1 16, 162 হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, যদি একজন ব্যক্তি 5 টাকা দিয়ে 6টা পেন্সিল কেনেন এবং 6 টাকাতে 5টি পেন্সিল বিক্রি করেন, তাহলে তার লাভের শতকরা শতাংশ কত? দেখো, 5 টাকা দিয়ে 6টা কিনে আবার 6 টাকাতে 5টা বিক্রি করছে। তাহলে এপাশে আমি লিখি হচ্ছে প্রোডাক্ট। একদম বেসিক দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি আগে। প্রোডাক্ট আর এপাশে হচ্ছে প্রাইস, ঠিক আছে। কি বলেছে? 5 টাকা দিয়ে 6টা পেন্সিল কিনলো, তাহলে 6টা পেন্সিল সে কিনলো, 6টা প্রোডাক্ট, দাম কত পড়েছে? 5 টাকা। এবার 6 টাকাতে সে 5টা বিক্রি করছে, অর্থাৎ প্রোডাক্ট কত আমার? 5টা, বিক্রি করছে কত? 6 টাকায়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিপি কস্ট প্রাইস, আর এটা হচ্ছে এসপি বা সেলিং প্রাইস। এবার একটা জিনিস দেখো, 6টা প্রোডাক্ট কিনেছে আর 5টা প্রোডাক্ট বিক্রি করেছে, সেটা তো সম্ভব নয়। এক কাজ করবে, প্রোডাক্ট সেম করে দেবে। তাহলে সেম করতে গেলে একে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, একেও করে দিতে হবে। তাহলে একে আমার 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাইলে আমার দেখো 5 ছক 30টা প্রোডাক্ট, আবার এদিকে 5 ছক কত গেলে? 30টা প্রোডাক্ট। আর 30টা প্রোডাক্টের কেনা দাম ছিল আমার কত? 25 টাকা। আর এদিকে বিক্রি করেছে কত? আমার 36 টাকায়। এখানে দেখো প্রফিট করেছে সে, প্রফিট কত হয়েছে আমার? 11 টাকা। প্রফিট কত? 11 টাকা। কত টাকার উপরে? 25 টাকা। ক্রয় মূল্য কত আমার? 25, তাহলে আমার প্রফিট কত টাকা হবে? 25 টাকা হবে। সরি, 25 টাকার উপরে প্রফিট হবে। পার্সেন্টেজ বের করতে বলেছে, অর্থাৎ 44%। তাহলে তার প্রফিট কত হবে? 44%। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন বলেছে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 2:1। যদি এর বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 মিটার স্কোয়ার হয়, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? একটি সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 616। ব্যাসার্ধ মানে হচ্ছে আর, এটা কত? 2, আর উচ্চতা অর্থাৎ এইচ দেওয়া আছে কত? 1। এক্স ধরে নাও, 2x আর x, ঠিক আছে। বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr, অর্থাৎ পরিধির সাথে আমরা উচ্চতা গুণ করবো 2πr ইন্টু এইচ। এটা দেওয়া আছে কত আমাদের? 616। তাহলে কি দেওয়া আছে? 2πr/h = 616। 2 গুণ পাই মানে 22/7 ইন্টু আর কত দেওয়া আছে আমাদের? 2x। আর এদিকে এইচ কত দেওয়া আছে? x = কত? 616। আর যেটা যদি কাটাকাটি করি আমরা, 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 308। আচ্ছা, 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, আর 11 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 11 দুগুণে 22, থাকবে কত আমার? 8, 8 8 88। আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত আমার? 14 দুগুণে 28। তাহলে এখান থেকে
2x² ঠিক আছে, 2x² সমান সমান হয়ে যাবে 7 আর 14 গুণ হবে 98, x² সমান সমান 49 আর x এর মান কত হয়ে যাবে 7। জানতে চেয়েছে মোট, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ওকে, সেটাও বের করছি আমরা, এটাকে আগে সাইড করে নিই। দেখো আমরা বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি, এবার যদি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হয় তাহলে একটা আমার যে সিলিন্ডার, তার দেখো সিলিন্ডার দেখতে তো এরকম হয়, চোঙের মতো হয়। এর সাইডের ক্ষেত্রফল আমরা জানি, শুধুমাত্র উপরেরটা নিচেরটা যদি বের করি তাহলে হয়ে যাবে। উপরেরটা মানে কি, বৃত্ত তো একটা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি πr², নিচেও কি বৃত্ত, তাহলে দুটোই তো আমার বৃত্ত সেম সাইজ, তাহলে কী হয়ে যাবে 2πr², ঠিক আছে। তাহলে 2 গুণ 22/7 গুণ আর মানে কত আমাদের, এক্স কী ধরেছিলাম হাইট, তাহলে আর কত হয়ে যাবে আমাদের, আর সমান সমান 14, অর্থাৎ 14 গুণ 14, এটুকু বোঝা গেছে। আর কত হয়ে যাবে 14, কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে কত হয়ে যাবে 2। আচ্ছা, এবার গুণ করতে হবে, 24 দুগুণে 22 দুগুণে 44 দুগুণে 88 ইন্টু 14, 4 32 2 হাতে 3, 4 32 আর 3 35, 88, 2 8 5 13, 3 হাতে 1। তাহলে দেখো উপরের আর নিচের ক্ষেত্রফল কত আমাদের 1232, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 616, 8 4 8 1 1848, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট 20 দাগের কোশ্চেন কী বলেছে, 100 কিলোমিটার ঘন্টা গতিতে চলা 250 মিটার লম্বা একটি ট্রেন 62 কিলোমিটার ঘন্টা গতিতে চলা বিপরীত দিক থেকে আসা অপর ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত। এবার দেখো ট্রেন কি বলেছে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে, ঠিক আছে। দেখো যখন দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে চলে তখন আমাদের গতিবেগ কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে গতিবেগ কত হয়ে যাবে আমাদের 100 কিলোমিটার প্রতি ঘন্টার 62, অর্থাৎ টোটাল 100 প্লাস 62, 162, এটা হচ্ছে টোটাল গতিবেগ 162 কিমি প্রতি ঘন্টা। এবার তোমাদের বুঝতে হবে যে দূরত্বটাকে আমরা কী ধরবো। দেখো দূরত্ব, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে। এবার দেখো যখন দুটো ট্রেন বা একটা ট্রেন এবং আরেকটা ব্রিজ বা একটা ট্রেন আরেকটা তোমার প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন তারা নিজের যে দূরত্ব, মনে করো এটা ট্রেন, এর যে দূরত্বটা সেটা অতিক্রম করবে, তার সাথে সাথে অপর ট্রেন বা অপর বস্তুর দূরত্ব তোমার অতিক্রম করবে। তাহলে কি এদের যে দূরত্বটা সেটা কত হয়ে যাবে, যোগ হয়ে যাবে, বা এদের যে ট্রেনের যে তোমার লেন্থ সেটা কী হবে, যোগ হবে, কারণ এরা একে অপরের লেন্থকেই অতিক্রম করে। বোঝা গেছে। তাহলে একটার লেন্থ আমরা জানি 250, আরেকটার লেন্থ আমরা জানি না, অর্থাৎ আমরা এক্স ধরবো। তাহলে আমাদের দূরত্ব কত হয়ে যাবে, ডিস্টেন্স কত হয়ে যাবে 250 প্লাস এক্স, এটা হচ্ছে দূরত্ব। বোঝা গেছে। এটা মিটারে আছে, এটা সবসময় খেয়াল করবে যে মিটারে আছে না কিলোমিটারে আছে। এবারে দেখো এখানে অপশানেরগুলোই আমার সব মিটার চেয়েছে, তাহলে কি করব আমরা, সময় বের করতে গেলে কি জানি আমরা, সময় দূরত্ব বাই ডিস্টেন্স বাই স্পিড বা গতিবেগ। ডিস্টেন্স কত আমাদের 250 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, আর আমাদের গতিবেগ কত হচ্ছে 162, সমান সমান টাইম কত লেগেছে আমাদের 10 সেকেন্ড বলেই দিয়েছে 10 সেকেন্ড। এবারে একটা জিনিস খেয়াল করে 162 আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, এটাকে মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে আমাদের কী করতে হয়, মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে, 5/18 দিয়ে। 18 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 9 আর 5 নং 45, অর্থাৎ 250 প্লাস এক্স সমান সমান, দেখো এই 5 নং 45টা কোনাকুনি গুণ হয়ে 10-এর সাথে গুণ হবে, অর্থাৎ 450, আর এক্স মানে 200। তাহলে আমাদের অপর যে ট্রেনটা আছে তার গতিবেগ কত হয়ে যাবে 200 মিটার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি অর্থ দুই বন্ধুর মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়েছে, যদি দ্বিতীয় অংশটি প্রথমটির থেকে 6 টাকা বেশি হয়, দ্বিতীয় অংশটা প্রথমটার থেকে 6 টাকা বেশি, তাহলে মোট অর্থ কত। এখানে যে আমাদের ডিফারেন্স সেটা কত, 3 মানে বলতে পারি 6, 1 মানে কত হয়ে যাবে 2,
আর এর টোটাল যে অনুপাতের ভাগ হার সেটা কত আমার 7, 7 মানে কত হয়ে যাবে 14। এই অঙ্ক আমার ডিটেলসে বলার আশা করি দরকার নেই। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দুটো কেন এখানে বলেছে একটি 20 সেমি ব্যাসার্ধ ও 100 সেমি উচ্চতার সিলিন্ডার পুরোপুরি জলে ভরা আছে। মনে করো এই যে সিলিন্ডারটা, এর ব্যাসার্ধ বলা আছে কত 20 সেমি, আর উচ্চতা বলা আছে 100 সেমি। ঠিক আছে, এটা পুরোপুরি জলে ভরা আছে। জলে ভরা থাকা মানে কি, এর আয়তনটা জুড়েই তো জল আছে, তাহলে অ্যাকচুয়ালি তার আয়তনটা আছে। বলেছে এই আয়তন বা এই জল দিয়ে 10 সেমি ব্যাসার্ধ, অর্থাৎ এইটা একটা ছোট একটা চোঙ বা সিলিন্ডার 10 সেমি ব্যাসার্ধ এবং 20 সেমি উচ্চতার, এই উচ্চতার কতগুলো সিলিন্ডার পূর্ণ হবে। দেখো এটা তো বড় সিলিন্ডার, তাহলে এতে বেশি জল থাকবে। এই জলটা ছোট সিলিন্ডারে যখন আমি ঢালবো তখন একটাই তো সম্ভব না, তাহলে অনেকগুলো সিলিন্ডার লাগবে। এবার জানতে চেয়েছি যে কতগুলো সিলিন্ডার লাগবে। দেখো তো এক মানে কি, এর যে আয়তন, এই আয়তনটাই আমার এই ছোটোগুলোর মধ্যে ভাগ করতে হবে। তাহলে আগে এর আয়তনটা আমি বের করে নিই। তাহলে সিলিন্ডার মানে তোমার চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র মানে হচ্ছে তোমার নিচে কি বেস ইন্টু উচ্চতা হচ্ছে সবসময় আয়তন হয়। ঠিক আছে, 3Dর ক্ষেত্রে বেস ইন্টু উচ্চতা সবসময় আয়তন হয়। বেস কি, আমার এখানে একটা বৃত্ত, তাহলে বৃত্তের বেসের সূত্র কী হয়ে যায়, বা বৃত্তের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর তার সাথে কী হয়ে যাবে আমার এইচ বা তোমার হাইট গুণ হবে ইন্টু এইচ, এটা হচ্ছে তোমার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ আয়তন বেরিয়ে গেল। এপাশেও কি আমার আয়তনই বেরোবে, অর্থাৎ পাই, এটাকে আমি অন্য আর ধরলাম, বড় হাতের আর ধরি, R1 ইন্টু H1। এবার বলেছে কতগুলো লাগবে, আমি কি জানি কতগুলো লাগবে, তাহলে মনে করো এগুলো হচ্ছে আমার n সংখ্যক লাগবে। কত সংখ্যক লাগবে, n সংখ্যক লাগবে। তাহলে n এর মান আমি কিভাবে বের করব, তাহলে n সমান সমান দেখো এটা তো এটা নিচে চলে যাবে, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই নিচে আসবে কি পাই বড় হাতের R1 ইন্টু H1। এবার মান বসিয়ে দাও, জাস্ট পাই আমি কেটে দেবো। বড়টার ক্ষেত্রে আর এর মান কত আমার 20, অর্থাৎ 20 গুণ 20 ইন্টু এইচ কত 100 বাই নিচেরটার ক্ষেত্রে বা ছোটোটার ক্ষেত্রে আমার কত 10 ইন্টু 10 ইন্টু 20, এটা কাটলাম। আচ্ছা 10 10 কে 100 100 কেটে গেল, তাহলে আমার n এর মান কত হয়ে গেল 20। তাহলে আমার টোটাল কতগুলো সিলিন্ডার লাগবে, 20টা সিলিন্ডার লাগবে। বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখো। বলেছে এ ও বি হলো সমীকরণ x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 এর মূল। এ হচ্ছে বি এর থেকে বড়, তবে 2f মাইনাস 1 ও 2b প্লাস 1 মূল বিশিষ্ট এক্সের দ্বিঘাত সমীকরণ কোনটা। বলতে চাইছে এই সমীকরণটা দুটো মূল আছে, একটা হচ্ছে এ একটা বি, সেটা তোমার বের করতে হবে মূল দুটো। এবার সেই মূল দুটোর মান তোমাকে এখানে বসাতে হবে, বসানোর পরে এই দুটো আবার মূল হয়ে যাবে, এই দুটোকে দিয়ে আবার নতুন সমীকরণ তৈরি করে দেখাতে হবে। অ্যাকচুয়ালি দুটো অঙ্ককে একটার মধ্যে ঢেলেছে এরা। দেখো কীভাবে করবো আমরা, সমীকরণ কী আছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান সমান 0 হয়ে গেল। তাহলে এখান থেকে 12 দেখো যোগ করলে আসবে মাইনাস এক্স, আর গুণ করলে আসবে 12x স্কোয়ার। কীভাবে বের করবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 সমান সমান 0। দেখো 4টে এক্সের থেকে 3টে এক্স প্লাস আছে, তাহলে একটা এক্স পড়ে থাকবে মাইনাসের, আর 4 × 3 = 12 মাইনাস 12 আর এক্স স্কোয়ার 12x স্কোয়ার মিলে গেল। তাহলে এখান থেকে যদি আমি এক্স কমন নিই এক্স মাইনাস 4 একবার, থেকে প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 4 একবার সমান সমান 0। তাহলে আলাদা আলাদাভাবেও 0 হয়ে যাবে, এটা এক্স মাইনাস 4 সমান সমান 0, আর এদিকে এক্স প্লাস 3 সমান সমান 0। তাহলে এক্সের মান হয়ে যাবে আমার 4, আর এদিক থেকে এক্সের মান কত হয়ে যাবে -3। এবার বলেছিল যে এ হচ্ছে বি এর থেকে বড়, তাহলে এ সমান সমান আমি কত ধরবো, এ সমান এখানে লিখবো না, এখানে লিখবো। দেখো এ বলেছে বি এর থেকে বড়, তাহলে এ সমান সমান আমার প্লাসেরটাই আসবে 4, আর বি সমান সমান কত হয়ে যাবে 3 -3। এবার সেটা এখানে বসাও, এর মান 4 আর বি এর মান -3। তাহলে 4 দুগুণে 8-এর থেকে 1 চলে গেলে কত হয়ে গেল 7 হয়ে গেল। আলফা সমান সমান 7, 4 দুগুণে 8-এর থেকে 1 গেলে কত হবে 7 হবে। আর বিটার মান কত ধরবো আমি, 3 দুগুণে 6 -6-এর থেকে 1 চলে গেলে -5। বোঝা গেছে, একটা হবে 7 আর একটা কত হয়ে যাবে -5। এবারে দেখো, এবার বলেছে আর একটা সমীকরণ তৈরি করতে, এই যে মূল দুটো এই মূল দিয়ে একটা সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণের স্ট্রাকচার আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস
আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান 0, সেটাই বসিয়ে দাও। এক্স স্কোয়ার মাইনাস আলফা কত 7 প্লাস মাইনাস 5 ইন্টু এক্স প্লাস আলফা 7 ইন্টু মাইনাস 5 সমান সমান 0। তাহলে দেখো লাস্টে আমার কত আসছে, আমার -35 আসবে। লাস্টে কত আসবে, -35 আসবে। তো -35 একমাত্র অপশন বিতে আছে, বোঝা গেছে? একমাত্র অপশন বিতেই তোমার -35 আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তবুও পুরোটা করে নাও। এখান থেকে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস, দেখো এই যে 7 আর এখান থেকে প্লাস মাইনাসে -5, তার মানে 2 পড়ে থাকবে। কী পড়ে থাকবে, 7 থেকে 5 চলে গেলে 2 পড়ে থাকবে, অর্থাৎ -2x। আর এদিকে 5 7 35 আর মাইনাস প্লাসে মাইনাস, -35 সমান 0। দেখা বোঝা গেছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিম্পলিফাই করো 729 রুটের মধ্যে, আর এদিকে হচ্ছে 400। 729 কার স্কোয়ার, আগে বলো 729 কার স্কোয়ার। 25 হচ্ছে 625, তারপর হচ্ছে 676 হচ্ছে 26-এর, তাহলে 729 কার হয়ে যাবে 27-এর স্কোয়ার। তাহলে রুটের মধ্যে 729 থাকলে বাইরে আসলে কত হবে, 27 হবে। 27 গুণ 27, এটাই তো রুটের মধ্যে আছে, তাহলে দুটোর থেকে একটা বাইরে আসে, অর্থাৎ 27 মাইনাস 400 কার 20 সমান সমান অপশান ডি হবে রাইট অ্যান্সার, সঠিক উত্তর 7। নেক্সট এবং আজকের আমাদের লাস্ট কোশ্চেন, বলেছে একটি ট্রেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলেছে। এটি রাজ এবং মধুরকে ওভারটেক করেছে, যারা একই দিকে 2 কিলোমিটার প্রতি ঘন্টা ও 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাঁটছে। টাইম লেগেছে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড। যদি ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার হয় তবে এক্সের মান কত? জেনারেলি এই অঙ্কতে ট্রেনের দৈর্ঘ্যের মান চায় না, ট্রেনের গতিবেগ চাই, কিন্তু এখানে আরও এক স্টেপ এক্সট্রা দিয়ে তোমাকে ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে। সুতরাং অঙ্ক কিন্তু বেশ ভালো লেভেলের অঙ্ক। দেখো, একটা ট্রেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলছে, ওসব ভুলে যাও। মনে করো একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? ট্রেনের অভিমুখ হচ্ছে এদিকে। মনে করো এটা হচ্ছে একটা ট্রেন, হ্যাঁ এটা প্যান্টোগ্রাফ, ঠিক আছে? আমাদের এক বগির ট্রেন, এক কোচের ট্রেন। এবার বলছি রাজ এবং মধুরকে, রাজ এবং মধুর, মনে করো এখানে রাজ আছে আর এখানে মধুর আছে। রাজ এবং মধুর ট্রেন এদিকে যাচ্ছে, এরা দুজন এদিকে যাচ্ছে, তাই বলেছে যে যারা একই দিকে যাচ্ছে এর গতিবেগ 2 কিমি প্রতি ঘন্টা আর এর গতিবেগ কত আমার 4 কিমি প্রতি ঘন্টা। একে অতিক্রম করতে ট্রেনটার সময় লেগেছে 9 সেকেন্ড, একে অতিক্রম করতে ট্রেনটার সময় লেগেছে 10 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে। দেখো এখানে আমি ধরে নেব ট্রেনের স্পিড, ট্রেনের স্পিড হচ্ছে আমার x কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? ট্রেনের স্পিড কত, x কিলোমিটার প্রতি ঘন্টা, x কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে আমার ট্রেনের স্পিড। এবার দেখো ট্রেনের স্পিড হচ্ছে আমার x কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন যখন এদিকে যাচ্ছে এবং এরা দুইজনও এদিকেই চলছে, যখন আমার গতিবেগ একই দিকে যাচ্ছে, মানে দুজনের অভিমুখ একই দিকে, তখন গতিবেগ কী হয়ে যায়, গতিবেগ তখন মাইনাস হয়, ঠিক আছে? যখন অভিমুখ একই দিকে হয়, ঠিক আছে? অভিমুখ অনেকবার লিখেছি আমি এগুলো, তবুও বলছি আবার, অভিমুখ যখন একই দিকে তখন আমার গতিবেগ কী হয়ে যায়, গতি বিয়োগ হয়। আর অভিমুখ যখন আমার একে অপরের বিপরীতে তখন গতি যোগ হয়ে যায়, ঠিক আছে? দেখো এদের অভিমুখ কি একে অপরের বিপরীত দিকে তো নয়, এরা তো একই দিকে যাচ্ছে, তাহলে এইখানে আমার গতিবেগ কী হয়ে যাবে, গতিবেগ হবে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে ট্রেনের গতিবেগ কত, এক্স, আর এর গতিবেগ কত 2, অর্থাৎ -2 করে দাও। এটা কি আমাদের গতিবেগ, আর দূরত্ব মানে গতি ইন্টু সময়, এটা কি আমাদের দূরত্ব জানি। এবার দেখো এখানে দূরত্ব কি বলো তো, এখানে দূরত্ব হচ্ছে ট্রেনের যে লেন্থ, সেটাই হচ্ছে তোমার দূরত্ব। কেন, আমি কি বলেছিলাম, যখন একটা ট্রেন কোনো মানুষ, কোনো গাছ, কোনো ল্যাম্পপোস্ট,
কোনো পোল যাই অতিক্রম করুক না কেন, সে শুধুমাত্র তার নিজের যে লেন্থ সেটাকে অতিক্রম করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দূরত্ব হয়ে যাবে তার নিজের লেন্থটা। অপরদিকে একটা ট্রেন যখন অপর ট্রেন কিংবা একটা ব্রিজ কিংবা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন সে তার নিজের দৈর্ঘ্যের সাথে সাথে অপর যে বস্তু বা অপর যে ট্রেনটা থাকছে তাকেও অতিক্রম করে। কিন্তু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো বলেছে দুটো মানুষ আছে, তার মানে কি ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে নিজের দৈর্ঘ্য কত হয়ে যাবে এখানে? গতিবেগের সাথে সময় গুণ করবো আমি। সময় কত আমাদের? 9 সেকেন্ড। দেখো এর ক্ষেত্রে তো 9 সেকেন্ড লাগছে, তাহলে ইনটু কী হয়ে যাবে আমাদের? 9 সেকেন্ড। এটা কি আছে আমাদের? এ দেখো এক্স কি কিলোমিটার প্রতি ঘন্টা, 2ও কি আমাদের কিলোমিটার, তাহলে এটাকেও না, এটা দেখো সেকেন্ড দেওয়া আছে, এটাকে তুমি কিলোমিটারে কনভার্ট করে নাও। 9 সেকেন্ডে যদি এত যায় তাহলে 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টাতে কতটা যাবে? 1 ঘন্টা বের করতে গেলে কী করতে হবে আমাদের? সেকেন্ডকে কত দিয়ে ভাগ করলে 1 ঘন্টা হয়? সেকেন্ডকে তুমি 3600 দিয়ে ভাগ দেবে, ঠিক আছে? তাহলে এটা কি আমার ট্রেনের যে লেন্থ বা সেটা বেরিয়ে গেল, এটা ট্রেনের লেন্থ বেরিয়ে গেল আমার। অপরদিকে তোমার এবার এর ক্ষেত্রে আসো, এটা হচ্ছে রাজ আর এটা হচ্ছে মধু। এবার মধুর ক্ষেত্রে দেখো, মধুর গতিবেগ কত? 4 কিলোমিটার, সেও এই একই দিকে যাচ্ছে, আর ট্রেনের স্পিড কত? এক্স, তাহলে আমার এখানে গতিবেগ মাইনাস হবে, অর্থাৎ এক্স মাইনাস 4। কত সময় টাইম লাগছে তার? গতিবেগের সাথে আমি সময় গুণ করবো, অর্থাৎ 10 সেকেন্ড। ভাগ দেবো আমি 3600 দিয়ে, কারণ আমাকে ঘন্টায় নিয়ে যেতে হচ্ছে। দেখো এটাও ট্রেনের একটা লেন্থ, এটাও ট্রেনের একটা লেন্থ, তাহলে এই দুটোকে আমি বরাবর বলতে পারি বা সমান বলতে পারি। বোঝা গেল? এটাও তো আমার ট্রেনের লেন্থ, আবার এদিকের এটাও আমার ট্রেনের লেন্থ, তাহলে দুটোকে আমি সমান বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এদিক থেকে আমি 3600 এবং এদিক থেকে আমি 3600কে কেটে দিলাম। তাহলে আলটিমেটলি কী পড়ে আছে আমার? 9x মাইনাস 18 সমান 10x মাইনাস 40। তাহলে 9x, দেখো 10xটা যদি আমার বাদিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কী পড়ে থাকবে? মাইনাস এক্স পড়ে থাকে, সমান এদিকের -40, আর এখানে কী আছে আমার? -18। -18টা আমার ওদিকে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ -22 হয়ে যাবে আলটিমেটলি। দুদিক থেকে আমি মাইনাস মাইনাস কেটে দেবো, তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার? এক্সের মান আমার 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগ কত আমার? 22 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন স্পিড এটা কত আমাদের? 22 কিলোমিটার প্রতি ঘন্টা। এটুকু বোঝা গেছে? ট্রেনের স্পিড দেখো জেনারেলি অঙ্কে এইটুকু পর্যন্তই চাই, কিন্তু এখানে আবার জানতে চাইছে ট্রেনের দৈর্ঘ্য কত। একদমই সোজা, যে কোনো একটাই বসিয়ে দাও। ট্রেনের স্পিড কত? 22 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো এটাও কি ট্রেনের আমাদের দূরত্ব ছিল তো, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু কী ছিল? 9 ছিল। তাহলে এটাকে আমরা এরকম লিখবো, এক্স মানে কত আমাদের? 22 মাইনাস 2 ইন্টু 9, তাহলে কত হয়ে গেলো আমাদের? 20 ইন্টু 9। এইবার এইখানে আমার কি করতে হবে? এইখানে আমার 5/18 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? এখানে আমার 5/18 দিয়ে গুণ দিতে হবে, কারণ আমার কিসে চেয়েছে দেখো? এক্সের মান মিটারে চেয়েছে, দেখো মিটার, তাহলে এখানে আমার 5/18 দিয়ে গুণ দিতে হবে। এটা তো আমার কিলোমিটারে ছিল, ট্রেনের স্পিড কী ছিল? কিলোমিটারে ছিল, তাহলে এখানে আমার লেন্থ বের করতে হবে কি? সে মিটারে বের করতে হবে, সেজন্য আমি 5/18 দিয়ে গুণ দেবো। 9 দুগুণে 18 আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, 5 10 50। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমার? 50 মিটার। ট্রেনের লেন্থ কত? 50 মিটার। বোঝা গেছে? সো থ্যাংক ইউ। এই ছিল তোমাদের আজকের 25টা কোশ্চেন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর টোটাল যে আজকের ক্লাসের পিডিএফ ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা সেখানে যাও, জয়েন করো, সাবস্ক্রাইব করো, ফ্রিতেই সাবস্ক্রাইব হয়, আর ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।